পারমিট বাতিল মামলার হুঁশিয়ারিতেও রাজধানীতে বন্ধ হয়নি সিটিং সার্ভিস, নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। চট্টগ্রাম বিআরটি এর অভিযান। অনুপ্রবেশ বন্ধ ও আত্মরক্ষার্থে বিএসএফ গুলি চালাতে বাধ্য হয় বললেন ভারতীয় রাষ্ট্রদূত। সীমান্ত হত্যা বন্ধে যৌথভাবে কাজ করার আহ্বান। নোয়াখালীর বেগমগঞ্জে স্কুল ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ ও ভিডিও ধারণ, 4 জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের। এলেঙ্গা হাটিকুমরুল রংপুর মহাসড়ক 4 লেন প্রকল্পে ধীরগতি, 5 বছরে বাস্তবায়ন হয়েছে মাত্র 40 ভাগ। আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছে আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। বাস মালিকদের গড়িমসির কারণে রাজধানীতে বন্ধ হচ্ছে না সিটিং সার্ভিস ও গেট লক পদ্ধতি, তাই বিভিন্ন রুটে নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া। সিটিং সার্ভিসে গাড়ি চলছে কিনা তা দেখার জন্য নির্ধারিত দূরত্বে আছে চেকার ও ওয়েবিল পদ্ধতি। বিআরটিএ বলছে মালিক সমিতি ও বাস মালিকদের সমন্বয়হীনতার কারণেই বন্ধ করা যাচ্ছে না তথাকথিত সিটিং সার্ভিস নৈরাজ্য। মালিক সমিতি আশ্বাস দিয়েছিল রোববার থেকে চলবে না সিটিং সার্ভিস, থাকবে না ওয়েবিল, অথচ সেই নির্দেশনা মানছে না কেউই। যাত্রীরা বলছেন সর্বনিম্ন ভাড়া 10 টাকা হলেও গেট লক ও সিটিং এর নামে দিতে হচ্ছে দ্বিগুণ ভাড়া। সব পরিবহনই চলছে আগের নিয়মে। বাড্ডার থেকে নিত মহাখালী 10 টাকা, এখন নিচ্ছে 15 টাকা। আমরা কি করব? প্রথম 25 টাকা দিছি, যেহেতু একটা পেরিয়ে আসছি আমি গুলশান পর্যন্ত, এখন আমাকে আবার ওয়েবিলের পর আমাকে আবার 10 টাকা দিতে হবে। চালকতা সহকারীরা বলছেন সংশ্লিষ্ট পরিবহন কোম্পানি থেকে সিটিং সার্ভিস ও বাড়তি ভাড়া নিতে নিষেধ করা হয়নি, পাশাপাশি ওয়েবিল অনুযায়ী পথে পথে চাঁদাও দিতে হচ্ছে তাদের। আমরা কোম্পানির জব করি, আমাদের চাকরিতে রাখছি, এই জন্য আমরা করতেছি। আমরা তো ভাড়া নিয়ে কোনো তর্ক করতেছি না, কোনো ক্যাচালও করতেছি না, কারো কিছু বলতেছি না। যেখানে আমাদের ভাড়া আছে 30 টাকা, ওইখানে আমরা হয়তো সর্বোচ্চ 35 টাকা নিচ্ছি, 2 টাকা কম, কিন্তু 2 টাকা ভাঙতি নাই বিদায় আমরা 2 টাকা বেশি নিচ্ছি বা অনেকের দিয়ে দিচ্ছি। এদিকে মালিক সমিতি বলছে চলতি সপ্তাহের মধ্যে সম্পূর্ণ বন্ধ হবে সিটিং ও গেট লক পদ্ধতি। একটা গাড়িতে যাত্রী বসে বসে যাওয়াই মানে সিটিং সার্ভিস না, সেখানে দেখতে হবে যে ভাড়ার চার্টের বাইরে কোনো ভাড়া নিচ্ছে কিনা সিটিং সার্ভিসের নামে। এটাই আমরা এখন যাচাই বাছাই করতেছি। এই পর্যন্ত আমরা অনেকগুলি বাসেই যাচাই বাছাই করেছি, সেখানে ন্যূনতম একটা ডিফারেন্স দেখা যায় যে 2 টাকা 1 টাকা এরকম ভাড়া বেশি হচ্ছে আর কি। আর বিআরটিএর কর্মকর্তারা জানান নৈরাজ্য বন্ধ না হওয়া পর্যন্ত চলবে অভিযান, বাতিল করা হবে রুট পারমিট। আমরা মোবাইল কোর্টের পক্ষ থেকে প্রত্যেকটা গাড়ি যাচাই করে দেখছি, প্রত্যেক যাত্রীর সাথে কথা বলে যদি আমরা সমন্বয়হীনতা পেয়ে থাকি বা বাড়তি ভাড়া পেয়ে থাকি, সাথে সাথে আমরা জরিমানা আরোপ করছি। এর আগে 2017 সালেও সিটিং সার্ভিস বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সেই উদ্যোগও কার্যকর হয়নি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে অতিরিক্ত ভাড়া আদায় ও যানবাহনের শৃঙ্খলা রক্ষায় অভিযান চালিয়েছে বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত। দুপুরে নগরীর সিটি গেট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন সম্প্রতি ডিজেলের দাম বাড়ায় বিভিন্ন স্থানে যাত্রীদের সাথে পরিবহন শ্রমিকদের ঝামেলা হচ্ছে। এ অবস্থায় পরিবহনে যাতে বাড়তি ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে গত কয়েকদিন ধরে এই অভিযান জোরদার করা হয়েছে। এ সময় সরকার নির্ধারিত ভাড়ার থেকে কেউ বেশি ভাড়া নিলে তাদের জরিমানা করা হচ্ছে। এছাড়া নিয়মিত তদারকির অংশ হিসেবে গাড়ির বিভিন্ন কাগজপত্র যাচাই করা হয়। ডিজেলের দাম বৃদ্ধির কারণে যে নতুন করে পরিবহনে যে ভাড়াটা হয়েছে সেটা সবাই ঠিকভাবে মানছে কিনা, মূলত এটাই দেখার উদ্দেশ্য। এর পাশাপাশি যেহেতু সিএনজির দামটা অপরিবর্তিত আছে, সেহেতু এই সুযোগে সিএনজি চালিত যে গাড়িগুলো সেগুলো কোনো বাড়তি ভাড়া নিচ্ছে কিনা এটা মূলত আমরা পরীক্ষা করছি রাস্তায়। এ নিয়ে আরো জানাতে এবার চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার ফয়সাল, যে অভিযানটি পরিচালনা করা হচ্ছে সেখানে মূলত কোন বিষয়গুলো দেখা হচ্ছে? মূলত বিআরটিএর অভিযানে প্রধানত সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যে কোনো সিএনজি চালিত যানবাহন তারা ভাড়া বাড়িয়েছে কিনা সেই বিষয়টি তদারকি করা হচ্ছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখেছি সেগুলো হয়তো
ভ্রাম্যমাণ আদালতের যেই অভিযান সেটি কিন্তু খুব সাময়িক একটা সময়ের জন্য থাকে, যার কারণে এর পরেও আমরা দেখেছি যে রাস্তাঘাটে সিএনজি চালিত বিভিন্ন যানবাহন তারা কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করেই চলছে। যদি আমরা গত কয়েকদিন ধরে, আজকে সহ 3 দিন ধরে আমরা চট্টগ্রাম নগরীতে দেখছি যে বিশেষ করে বাসগুলোকে এবং যে গণপরিবহনগুলো রয়েছে যেগুলো ডিজেল চালিত সেগুলোকে লাল স্টিকার দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে সিএনজি চালিত যেসব যানবাহন রয়েছে সেখানে তারা যে সবুজ স্টিকার লাগিয়ে দিচ্ছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে এসব স্টিকার লাগানোর পরও অনেক যানবাহন বাড়তি ভাড়া নিচ্ছেন, এই ধরনের অভিযোগ আমাদেরকে যাত্রীরা করেছেন এবং একই সঙ্গে তারা বলছেন যে ওঠার সময় তারা আসলে অনেকে বলছেন যে বাড়তি ভাড়া দিতে হবে, সেটি বলেই তুলছেন, যার কারণে অনেকেই নিজের অপারগ হয়েই সেখানে উঠতে বাধ্য হচ্ছেন। কারণ আমরা বিশেষ করে দেখি চট্টগ্রাম নগরীর কয়েকটি রোড, আমরা যদি 10 নম্বর রোডের কথা বলি, এরকম কয়েকটি রোড রয়েছে যেখানে যাত্রীদের কিছুটা বাড়তি চাপ থাকে, বিশেষ করে অফিস চলাকালীন সময়ে এবং অফিস ছুটি হওয়ার পরে। তো এই যেই মানুষের যেই ভোগান্তি, সেই ভোগান্তিকে কাজে লাগিয়ে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে এবং সরকার নির্ধারিত যে বাড়তি ভাড়া সেটিও অনেক সময় ডিঙিয়ে ইচ্ছে মতো ভাড়া নেওয়া হচ্ছে। এই ধরনের অভিযোগ আমাদেরকে বিভিন্ন যাত্রীরা বলছেন। বিশেষ করে অফিস শুরু এবং ছুটির সময়ে এই কাজটি বেশি হয়, এই ধরনের অভিযোগ যাত্রীদের। আরেকটি বিষয় হলো দূরপাল্লার যানবাহনের ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত যাত্রীদের অভিযোগ কিন্তু রয়েই গেছে। কারণ আমরা দেখেছি চট্টগ্রাম নগরীতে কিন্তু সেগুলো তদারকি করা হলেও দূরপাল্লার যেসব যানবাহন চট্টগ্রাম নগরী থেকে বাইরে যাচ্ছে সেগুলোর ক্ষেত্রে তদারকি কিছুটা কম, যার কারণে এখনো পর্যন্ত আমরা বাড়তি ভাড়া নেওয়ার যে প্রবণতা সেটি দেখছি। বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার রোডের কথা যদি বলি, সেক্ষেত্রে দেখা যাবে সেই ক্ষেত্রে সেখানে যে বাড়তি ভাড়ার পরও যেই ভাড়াটি আসে এরও প্রায় 50 থেকে 100 টাকা পর্যন্ত বিভিন্ন বাস বেশি নিচ্ছেন, এই ধরনের অভিযোগ আমাদেরকে যাত্রীরা করেছেন। যদিও গত কয়েকদিনে সেটি কিছুটা কমে এসেছে, কিন্তু এখনো পর্যন্ত পুরো একটু বলবেন যে হচ্ছে বাসগুলোতে ভাড়ার তালিকা টানানো আছে কিনা, আরেকটি বিষয় যে স্টিকার লাগানোর যে কার্যক্রমটি চলছিল সেটি রয়েছে কিনা, এখনো চলছে কিনা? স্টিকার লাগানোর যে কার্যক্রম সেটি মূলত চট্টগ্রাম নগরীর যে অভ্যন্তরে যে মিনি বাসগুলো রয়েছে, গণপরিবহনগুলো রয়েছে সেগুলোতে লাগানো হচ্ছে। কিন্তু চট্টগ্রাম নগরীর বাইরে যেসব যানবাহনগুলো চলাচল করছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই স্টিকার লাগানো কিংবা আলাদাভাবে চিহ্নিত করার কোনো উদ্যোগ এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। এবং একই সঙ্গে আমরা যে বিষয়টি দেখেছি ভাড়ার তালিকা, সেটি কিন্তু প্রত্যেক বাসে কিন্তু এখনো পর্যন্ত নেই, যার কারণে ইচ্ছে মাফিক অনেকেই ভাড়া আদায় করছেন এবং অনেক সময় দেখা গেছে যে আসনের বিপরীতে নানা অজুহাত দিয়ে যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার বেশি ভাড়া নেওয়া হচ্ছে। তো এই ছিল মোটামুটি এখানকার খবর। ইফতেখার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। সীমান্ত হত্যা শূন্যতে নেমে আনতে দুই দেশকে যৌথভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম কুমার দোরাইস্বামী। দুপুরে দিনাজপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, ভারত কখনোই চায় না সীমান্তে কোনো প্রাণহানি ঘটুক, এজন্য বিএসএফকে নির্দেশনা দেওয়া আছে, কিন্তু অনুপ্রবেশ বন্ধ এবং সীমান্ত সুরক্ষায় কখনো কখনো আত্মরক্ষার্থেও বিএসএফকে গুলি চালাতে বাধ্য হতে হয়। এর আগে এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন ভারতীয় রাষ্ট্রদূত। এছাড়া দিনাজপুরের কান্তজিউ মন্দির পরিদর্শন সহ 8টি অনুষ্ঠানে অংশগ্রহণের কথা রয়েছে তার। কারো প্রাণহানি আমাদের কাম্য নয়। সীমান্তরক্ষীদের পরিষ্কার নির্দেশনা দেয়া আছে, আত্মরক্ষা ছাড়া কোনোভাবেই যেন গুলি ছোড়া না হয়। কিন্তু পরিসংখ্যান বলছে অনুপ্রবেশ ও সীমান্ত রক্ষা এবং আত্মরক্ষার্থে বিএসএফ গুলি চালাতে বাধ্য হয়। আমরা চাই সীমান্তে অপরাধ বন্ধে দুদেশের যৌথভাবে কাজ করতে হবে। নোয়াখালীর বেগমগঞ্জে প্রেমিকের যোগ সাজসে এক স্কুল ছাত্রীকে তুলে নিয়ে 3 মাস আটকে রেখে গণধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে সকালে 4 জনের বিরুদ্ধে থানায় মামলা করেছে। ভুক্তভোগী ছোট থেকেই মীর ওয়ারিশপুরে খালার বাড়িতে থেকে লেখাপড়া করত। সে সময় স্থানীয় আবদুল্লাহ আল মামুন নামে একজনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত 26শে আগস্ট মামুন ওই ছাত্রীকে মজুমদার হাটের উত্তর পাশে দেখা করতে বলে। সে সময় ওই কিশোরী দেখা করতে গেলে মামুনের সহযোগিতায় কয়েকজন তাকে তুলে নিয়ে একটি বাড়িতে আটকে রাখে। সেখানে তাকে ধর্ষণ ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করে তারা। গত 14ই নভেম্বর ওই কিশোরী কৌশলে সেখান থেকে পালিয়ে বাড়িতে চলে যায়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আসামিরা মুখে নিয়ে গেছে, যে ওখানে একটা বাসা 1 মাস রাখছে, ওখান থেকে 1 মাস পরে ওখান থেকে নিয়ে গেছে টাঙ্গাইল 2 মাস রাখছে। তারপরে উনি ওখান থেকে আসছেন, এসে থানায় আসামি ধরার অভিযান অব্যাহত আছে।
মাদারীপুরের শিবচরে নির্বাচন পরবর্তী সহিংসতায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সহ 5 জনকে কুপিয়েছে দুর্বৃত্তরা। গতরাতে শিবচর ইউনিয়নের কাজীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্যক্তিগত কাজে স্থানীয় কয়েকজন যুবককে সাথে নিয়ে বের হন শিবচর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বাবুল ফকির। সে সময় তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে বাবুল ফকির সহ আহত হন অন্তত 5 জন। তাদের চিৎকারে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে রাতেই উন্নত চিকিৎসার জন্য ইউপি চেয়ারম্যান, তার ছেলে সুমন সহ 3 জনকে ঢাকায় পাঠানো হয়। এই ঘটনার বিষয়টি তাদের পূর্বের থেকে তাদেরকে পারিবারিকভাবে তাদের সাথে দ্বন্দ্ব দীর্ঘদিন যাবত বয়ে আসছে। এই বিষয়ে আমরা তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারের চেষ্টা করি, কিন্তু তাৎক্ষণিকভাবে তারা এলাকা থেকে সব পালিয়ে যায়। আমরা এ ব্যাপারে অভিযোগ পেলে মামলা রুজু করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। খুলনায় 5 বছরের কন্যা শিশুকে হত্যার দায়ে সৎ মাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া 10,000 টাকা জরিমানাও করা হয়েছে। দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী এর রায় ঘোষণা করেন। তেরোখাদার আরকান্দি গ্রামের আনসার সদস্য খাজা শেখের দ্বিতীয় স্ত্রী তিথি আক্তার মুক্তার কাছে পূর্বের স্ত্রীর সন্তান তানিশা থাকত। স্বামীর সাথে কলহের জেরে চলতি বছরের 6 এপ্রিল তিথি কুপিয়ে হত্যা করে শিশু তানিশাকে। পরদিন তেরোখাদা থানায় মামলা করেন তানিশার দাদা। হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সৎমা তিথি। রায়ের রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করেছেন, তবে রায়ের বিপক্ষে আপিলের কথা জানিয়েছেন আসামির আইনজীবী। আমরা খুশি হয়েছে যে আমরা সর্বোচ্চ শাস্তি পেয়েছি। এই মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে এবং 10,000 টাকা জরিমানা করা হয়েছে। আসামি অত্র আদালতে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। আমরা উচ্চ আদালতে যাব এবং সেখানে ন্যায় বিচার পাবো বলে প্রত্যাশা করি। নড়াইলে বোনকে পিটিয়ে ও পানিতে ডুবিয়ে হত্যার দায়ে ভাইকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সকালে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সি মোহাম্মদ মশিয়ার রহমান এর রায় ঘোষণা করেন। এছাড়া আরও 20,000 টাকা জরিমানা করা হয়েছে। পারিবারিক কলহের জেরে নড়াইলে নড়াগাতি থানার কালীনগর গ্রামের ফাতেমাকে 2019 সালের 25 নভেম্বর পানিতে ফেলে এবং পিটিয়ে হত্যা করে ভাই রিপন মোল্লা। হত্যার পর মরদেহ লুকিয়ে রাখে সে। ঘটনায় ফাতিমার বাবা বাদী হয়ে মামলা করেন। কক্সবাজারে হোটেল মোটেল জোন এলাকা থেকে 2 অপহরণকারীকে আটক করেছে র্যাব। দুপুরে র্যাব 15 এর গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সন্ধ্যায় সুগন্ধা পয়েন্ট থেকে মোহাম্মদ হাবিবুল্লাহ নামে এক ব্যক্তিকে অপহরণ করে তার পরিবারের কাছে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। অপহৃতের পরিবার বিষয়টি র্যাবকে জানালে রাতে কলাতলির একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে হাবিবুল্লাহকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণ চক্রের আরও 3 সদস্য কৌশলে পালিয়ে যায়। আটকদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ডাম্পিং স্টেশন না থাকায় চুয়াডাঙ্গা শহরের বর্জ্য ফেলা হচ্ছে জনবহুল এলাকায়। এতে আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে পৌর এলাকা। দূষণের সাথে প্রকৃতিও হারাচ্ছে ভারসাম্য। পৌর কর্তৃপক্ষ বলছে, দ্রুত ডাম্পিং স্টেশনের নির্মাণ কাজ শুরু হবে। শহরের চুয়াডাঙ্গা ঝিনাইদহ প্রধান সড়কের পাশে বাস টার্মিনাল এলাকার দৃশ্য এটি। দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকার ময়লা ফেলা হচ্ছে এখানে। আবর্জনার স্তূপের কারণে সৃষ্টি হয়েছে বিকট দুর্গন্ধ। এতে ভোগান্তিতে পড়ছেন যাতায়াতকারীরা। বর্জ্য শোধনাগার না থাকায় ময়লা আবর্জনা ফেলা হচ্ছে খোলা জায়গায়। পরিবেশ দূষণের সাথে প্রকৃতিও হারাচ্ছে ভারসাম্য। পুরো অঞ্চলের যত ময়লা আবর্জনা আছে সমস্ত ময়লা আবর্জনা এসে এই রাস্তার 2 সাইডে ফেলে। ময়লা আবর্জনা ফেলেছে, এর জন্য দুর্গন্ধ যাওয়া আসা খুবই সমস্যা হয় আমাদের। পরিবেশ দূষণ হচ্ছে, খুবই খারাপ অবস্থা। পৌর কর্তৃপক্ষ জানায়, ময়লা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য কেনা হয়েছে জমি। কয়েক মাসের মধ্যেই ডাম্পিং স্টেশন প্রস্তুত হবে। আমরা এই ডাম্পিং স্টেশনের কাজ শুরু করছি। আমাদের আর মাস তাদের 6 মাস টাইম দিয়ে আছে। আশা করি কাজ শেষ হবে। ডাম্পিং সমস্যা সমাধানে জনবহুল এলাকায় ডাস্টবিন নির্মাণের দাবি এলাকাবাসীর।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মানিক আকবর। মানিক আকবর, শহরের বর্জ্য কিন্তু রাস্তার পাশে ফেলা হচ্ছে দীর্ঘদিন ধরে, এ বিষয়ে পৌর কর্তৃপক্ষের আসলে যুক্তিটা কি? আসলে পৌর কর্তৃপক্ষের যুক্তি একটাই যে এখানে ডাম্পিং স্টেশন চুয়াডাঙ্গাতে আজ পর্যন্ত পৌর কর্তৃপক্ষ তৈরি করতে পারেনি। আমি একটু যদি দেখাই, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চুয়াডাঙ্গা কুষ্টিয়া সড়কের আলমডাঙ্গা এলাকা, আলমডাঙ্গার দিকে যাওয়ার একটি প্রধান সড়ক। এই সড়কের পাশে এভাবে আবর্জনা ফেলা হয় দীর্ঘদিন ধরে, এবং একই চিত্র কিন্তু চুয়াডাঙ্গা ঝিনাইদহ সড়কেও আছে। চুয়াডাঙ্গা জীবননগর হয়ে যে রাস্তাটি চলে গেছে যশোর, সেই সড়কের পাশেও আবর্জনা ফেলা হয়। এছাড়াও শহরের অন্যান্য দুই একটি স্থানে মাথাভাঙা নদীর তীরে বিক্ষিপ্তভাবে এভাবে আবর্জনা ফেলা হচ্ছে। পৌর কর্তৃপক্ষের যুক্তি একটাই যে তারা বলতে চাচ্ছেন যে তাদের ডাম্পিং স্টেশনের কাজ শেষ হয়ে গেলেই তারা এই আবর্জনা ফেলাগুলো বন্ধ করবেন এবং ডাম্পিং স্টেশনে তখন আবর্জনা ফেলা হবে। তো ইতিমধ্যেই সর্বশেষ যে তথ্য পৌর কর্তৃপক্ষের কাছে আমি পেয়েছি সেটা হচ্ছে পৌর কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন যে ডাম্পিং স্টেশনের নির্মাণ কাজ তারা শুরু করেছেন ইতিমধ্যেই। তো এই নির্মাণ কাজ শেষ হলে এই সমস্যার সমাধান হবে। তো এই অবস্থার কারণে এই রাস্তা দিয়ে যাতায়াতকারী মানুষদের আসলে এখানে নিঃশ্বাস বন্ধ করে যেতে হয়, নাক মুখ ঢেকে যাতায়াত করতে হয়। আর এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত স্টেশনের নির্মাণ কাজ শেষ হবে কবে? পৌর কর্তৃপক্ষ বলছেন যে আগামী 6 মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে, এটা পৌর কর্তৃপক্ষের বক্তব্য। কিন্তু বাস্তব অবস্থাটা কি, সেই ডাম্পিং স্টেশনের কাজ শেষ না হলে আমরা আসলে বলতে পারবো না যে কি অবস্থায় আমরা পৌঁছালাম। তবে পর্যন্ত কি রাস্তার পাশে এইভাবে বর্জ্য ফেলা হবে? যতদিন পর্যন্ত না ডাম্পিং স্টেশনের কাজ শেষ হচ্ছে ততদিন পর্যন্ত পৌর কর্তৃপক্ষের এছাড়া কোনো উপায় নেই। কিন্তু পৌরবাসীর একটি দাবি আছে, পৌরবাসীর বক্তব্য যে আবর্জনা ফেলার জন্য রাস্তার পাশে না, দূরে কোনো নির্দিষ্ট স্থান পৌরসভা নির্ধারণ করুক, যেটি পৌরসভা এখনো করেনি। এই ছিল আমার কাছে। চুয়াডাঙ্গা থেকে কথা হচ্ছিল সহকর্মী মানিক আকবরের সাথে। গত দুদিনের বৃষ্টির জেরে দেশ জুড়ে কমছে তাপমাত্রা, বিশেষ করে উত্তরের জেলাগুলোতে কুয়াশা ও হিমেল হাওয়ার প্রকোপে কার্তিকের শেষেই যেন নেমে এসেছে শীত। রাত থেকে ভোর পর্যন্ত যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি ছিন্নমূল মানুষের ঠান্ডার কষ্ট বাড়ছে, সেই সঙ্গে দেখা দিয়েছে ঠান্ডাজনিত রোগবালাই। ভোরের ঘন কুয়াশা দৃষ্টিসীমা আটকে দেয়। ধীরে ধীরে সূর্যের আলোর সাথে এর প্রকোপ কমতে থাকলেও সন্ধ্যার পরেই আবার বাড়তে থাকে হিমেল হাওয়া ও কুয়াশা। গত দুদিনের বৃষ্টির জেরে উত্তরের জেলাগুলোতে বেড়েছে ঠান্ডার প্রকোপ। রাজশাহীতে এরই মধ্যে শীতের কাপড় গায়ে জড়িয়েছে মানুষ। কুড়িগ্রামে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে রাত থেকে ভোর। চুয়াডাঙ্গায়ও শীতের প্রভাব পড়তে শুরু করেছে জনজীবনে। একে তো শীত শুরু হয়ে গেছে, আর তারপরে আবার বৃষ্টি, আসলে মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। 11টা পর্যন্ত একটু কুয়াশা ভাব থাকে, কাজের সমস্যা ব্যাঘাত ঘটে। খুলনা, সাতক্ষীরা, মেহেরপুর, মৌলভীবাজার, রংপুর সহ অনেক জেলায় বেড়েছে শীতের প্রকোপ। সূর্যের তাপে দিনে ততটা ঠান্ডা অনুভূত না হলেও সন্ধ্যার পরপরই কুয়াশার সাথে নেমে আসে শীতের আমেজ। তাপমাত্রা কমতে থাকায় বাড়ছে শীতজনিত রোগ বালাইও। শীতের সমস্যা হচ্ছে সর্দি কাশি জ্বর এগুলাই হচ্ছে। আমি তো বৃদ্ধ মানুষ, আমার তো শীত আরো বেশি লাগছে, আকাশ মেঘলা। প্রত্যেকটা অভিভাবকের উচিত হবে শিশুদেরকে খুব সতর্ক রাখা। সতর্ক রাখতে গেলে প্রধানত পোশাক আশাকের দিকে নজর দিতে হবে। দ্বিতীয়ত নজর দিতে হবে যখন তখন যেন বাইরে না বেরোয়। অবশ্যই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। ফ্যাশন বা ডাক দেখাতে যায় নিজের শরীরের ক্ষতি করার কোনো প্রয়োজন নেই। দক্ষিণ আন্দামান সাগরে লঘুচাপের জেরে বৃষ্টিপাত হচ্ছে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, আগামী দুদিনের মধ্যে বৃষ্টি কমে যাবে, বাড়বে শীতের তীব্রতা। এটি আরও 2-1 দিন অব্যাহত থাকতে পারে। এই লঘুচাপটি কেটে যাওয়ার পরে তারপরে আবহাওয়া অনেকটা উন্নত হবে এবং তখন শীতের তীব্রতা বাড়তে পারে। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় 13.07%। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবার রংপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল ইসলাম, রংপুরের শীতের তীব্রতা কেমন, বৃষ্টি হচ্ছে কিনা, আর ছিন্নমূল মানুষকে সহায়তা কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এখন পর্যন্ত?
মূলত আসলে রংপুরে বেশ কয়েকদিন ধরে কিন্তু আমরা দেখেছি যে শীতের তীব্রতা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তবে আমি যেটা অর্থাৎ আবহাওয়া অফিসের কাছ থেকে তথ্য নিয়ে জানতে পেরেছি, তারা যেমনটা জানিয়েছেন যে গতকাল এবং আজকে যে তাপমাত্রা ছিল সর্বনিম্ন 13.8 ডিগ্রি সেলসিয়াস রংপুরে, এটি আরও বাড়তে পারে, এটি আসলে বলা হচ্ছে। তবে আগামী দিনগুলোতে শীতের যে আরও প্রকোপ বেড়ে যাবে এটি আসলে আশঙ্কা করছেন আবহাওয়া অফিসের পক্ষ থেকে। আপনি যদি একটু দেখাই যে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে কিন্তু আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গরম কাপড় কেনার যে একটা হিড়িক এটি কিন্তু লেগে গেছে। অর্থাৎ রংপুরে কিন্তু আমরা দেখেছি যে ছিন্নমূলের আয়ের মানুষ যারা নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু এই যে ফুটপাতে দাঁড়িয়ে যে গরম কাপড় এটি কিন্তু কিনছেন। আমি একটু আগে কিন্তু কয়েকজন যারা ক্রেতা তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে বেশি দামে যেসব কাপড় বিক্রি হচ্ছে মার্কেটে তার থেকে কম দামে পাওয়া যাচ্ছে গরম কাপড় এইসব ফুটপাতে। এই কারণে তারা কিন্তু আসলে এই যে কেনাকাটা করছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে উপচে পড়া ভিড় যেটি বলা চলে, এটি কয়েকদিনের যে ঠান্ডা এটি কিন্তু আসলে বেড়ে যাওয়ার কারণে এটি আসলে দেখা যাচ্ছে। তবে একটা বিষয় জানিয়ে রাখি যে গত বছর আমরা দেখেছি যে অর্থাৎ রংপুর বিভাগের পঞ্চগড়ে কিন্তু 2.6 ডিগ্রি তাপমাত্রা নেমে এসেছিল। সেটি কিন্তু এখন আশঙ্কা করা যাচ্ছে যে আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে এরকম আসতে পারে, এরকম শৈত্যপ্রবাহ সেখান থেকে বলা হচ্ছে। তবে আরেকটা বিষয় জানিয়ে রেখেছি, রংপুরে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে কাউকে ত্রাণ কিংবা কোনো শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে না। শুরু হয়নি। নজরুল ইসলাম, একটু জানতে চাই যে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে, বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন, কি বলছেন চিকিৎসকরা? হ্যাঁ, আসলে এটি আমরা একটু আগে কিন্তু এই রংপুর অর্থাৎ সিভিল সার্জন যিনি রয়েছেন তার সঙ্গে কথা হয়েছে। তিনি আমাদের জানিয়েছেন যে বয়স্করা যারা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন এবং ঠান্ডা করছে, কাশি এবং ডায়রিয়া আক্রান্ত হচ্ছে, তাদের কিন্তু অর্থাৎ হাসপাতালে ভর্তি করা হচ্ছে। আর এর সাথে সাথে আমরা দেখেছি শিশুরাই বেশি কিন্তু আক্রান্ত হচ্ছে। পরামর্শ দেওয়া হচ্ছে যে যারা যাদের বাসায় শিশু রয়েছে এবং যারা বয়স্ক রয়েছেন তাদেরকে গরম কাপড় পরার জন্য তাদের বলা হচ্ছে। তার একটা বিষয় জানিয়েছি যে আমরা দেখেছি কিন্তু গত বছর এবং তার আগের বছর দেখেছি যে রংপুরে কিন্তু শীত থেকে বাঁচবার জন্য কিন্তু অনেকে খড়কুটো জ্বালিয়ে আগুন পয় থেকে দগ্ধ হচ্ছে। আমরা দেখেছি গত বছর প্রায় 28 জনের উপরে কিন্তু লোক মারা গেছে এই অগ্নিদগ্ধ হয়ে। এবছরে কিন্তু তাই আশঙ্কা করছেন চিকিৎসকরা। তারা বলছেন যে যেসব এলাকায় ঠান্ডাজনিত রোগ এবং ঠান্ডা বেশি প্রকট করবে তারা আগুন থেকে বিরত রাখবেন, আগুন পোয়া থেকে বিরত থাকবেন এবং গরম কাপড় পরে বাসায় পরিধান থাকবার জন্য তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। তবে যারা ছিন্ন আয়ের মানুষ তারা কিন্তু আসলে মাঠে কাজকাম করেন, তারা কাজের সন্ধানে বের হয়, তাদের কিন্তু আসলে এই শীত কি জিনিস এটা কিন্তু তাদের বোঝবার সময় থাকে না। তারা কিন্তু পেটের দায়ে তারা কাজের সন্ধানে বের হয়। এই কারণে কিন্তু আমরা দেখেছি যে অনেক লোক কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠান্ডার সময় বিভিন্ন রোগবালায় আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছেন অনেকে। এবং আমরা দেখেছি যে রাস্তায় যে গাড়ি চলাচল করছে এখানে কিন্তু দুর্ঘটনার বেশি পড়ছেন মানুষরা। কারণ হচ্ছে আমরা দেখেছি ঢাকা থেকে রংপুর, পঞ্চগড়, দিনাজপুর যেসব গাড়ি যায় তারা শীতের এবং কুয়াশার কারণে কিন্তু গাড়ি জোরে চালাতে পারে না, যখন চালায় ওই সময় কিন্তু দুর্ঘটনা পড়ে। আমরা দেখেছি যে গত বছরে অ্যাক্সিডেন্টে 17 জন পীরগঞ্জের একটা জায়গায় অর্থাৎ মারা গেছেন। এটি আসলে আমরা দেখেছি শীতের সময় বরাবরই কিন্তু হয়ে থাকে রংপুর এবং উত্তর অঞ্চলের জেলাগুলোতেই। রংপুরের আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম। 3 দিনের বৃষ্টিতে ঝিনাইদহে পেঁয়াজের বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। পানি জমে পচে যাচ্ছে বেশিরভাগ চারা। এই অবস্থায় সমস্যায় পড়েছেন চাষিরা। প্রতি কেজি পেঁয়াজের বীজ 3000 টাকা থেকে শুরু করে 25,000 টাকা পর্যন্ত কিনতে হয়েছে চাষিদের। এ পর্যন্ত জেলায় প্রায় 200 হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে, যার বেশিরভাগই তলিয়ে গেছে পানিতে। এতে বীজ নষ্ট হয়ে গেলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে চাষিদের। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এবার জেলায় 1,92,720 টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্য ঠিক করা হয়েছে। পেঁয়াজের দানার প্রতি কেজি কিনা আছে 19,500, লাল তীর কিং আছে 8,200, দেশীয় কিনা আছে 4,200। এই অবস্থায় পেঁয়াজের দানা যেভাবে মার হয়ে গেছে তাতে রকম 12 আনা পেঁয়াজের বীজ মার হয়ে যাবে। তো এখন দানা দিছে 18 কেজি, এই দানাগুলো সব মার হয়ে গেছে, পচে যাচ্ছে। প্রতিবেশী দেশের সেনাবাহিনীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের নিয়ে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে এর উদ্বোধন করেন যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ার। এ সময় বাংলাদেশ ও ভারতের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। র্যালিটি যশোর ছাড়াও ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা পরিদর্শন করবে। এ সময় মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলো পরিদর্শন করবেন তারা। আগামী 19 নভেম্বর দর্শনা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবে
তুলবে তারা। পরে ফ্ল্যাগ ইন অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে আনুষ্ঠানিকতা। 2017 সালের মার্চ মাসে প্রথম এই র্যালির আয়োজন করা হয়েছিল। ইট তৈরির মৌসুম শুরুর 2 মাসের বেশি সময় পেরিয়ে গেলে উৎপাদন শুরু করতে পারেনি ফরিদপুরের ভাটা মালিকরা। হঠাৎ করেই জ্বালানি সংকট ও কয়লার দাম কয়েক গুণ বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই অবস্থায় বেকার হয়ে পড়েছে শতাধিক ইট ভাটার প্রায় 20,000 শ্রমিক। ফরিদপুর জেলায় ছোট বড় মিলিয়ে ইটভাটা 120টি, এর মধ্যে 113টি কয়লার উপরে নির্ভরশীল। সাধারণত সেপ্টেম্বর থেকেই এসব ভাটায় কাজ শুরু হয়, কিন্তু জ্বালানি সংকটে নভেম্বর মাসেও ইট উৎপাদনে যেতে পারেনি ভাটা মালিকরা। ভাটা মালিক কর্তৃপক্ষ বলছে, ইট পোড়ানোর কাজে ব্যবহৃত 1 টন কয়লা গত বছর বিক্রি হয়েছিল 8 থেকে 9 হাজার টাকায়। তবে 1 বছরের ব্যবধানে দাম বেড়েছে দ্বিগুণ। বর্তমানে 1 টন কয়লা কিনতে হচ্ছে 19 থেকে 22 হাজার টাকা পর্যন্ত। একই সাথে রয়েছে কয়লার সংকটও। এদিকে মাটির দাম বেশি, কয়লার দাম বেশি। গত বছর এই সিজনে 7 থেকে 7,500 টাকা টন ছিল, এই বছর 20 থেকে 22,000 টাকা টন। অক্টোবর থেকে ইট কাটি, এবার নভেম্বর চলে যেতেছে বা আরম্ভ হয়ে গেছে, আমরা ইট কাটতেছি না, বা এই সমস্যায় পড়ছি আমরা। এখন আমরা কি রেটে ইট বানাবো আর কি রেটে আমরা গ্রাহককে দেবো? 4,000 টাকা, 3,000, 4,000 টাকা আমরা যদি 1,000 ইটে আমরা বেশি দাবি করি, তখন তারা আমাদের সম্বন্ধে বিরূপ মন্তব্য করবে। এসব ইটভাটায় কাজ করে সংসার চলে প্রায় 20,000 শ্রমিকের। মৌসুম শুরুর 2 মাস পরও ভাটা চালু না হয় মানবেতর জীবনযাপন করছেন তারা। কয়লার দামের কারণে কাজকর্ম করতে পারতেছি না, আমার সংসার চলে না, খুব কষ্টে আছি আমরা। আন্তর্জাতিক বাজারে কয়লার দাম বৃদ্ধি পাওয়ায় এমন পরিস্থিতি, বলছেন জেলা প্রশাসক। এই বিষয়ে এখন পর্যন্ত আমার সাথে কোনো যোগাযোগ হয়নি, তবে আমি যতটুকু জানি যে আন্তর্জাতিক বাজারে কয়লার দুষ্প্রাপ্যতা রয়েছে। তো সেটা যদি এরকম সত্যি হয়ে থাকে তাহলে তো সংকট তৈরি হতেই পারে। বাড়তি দামে কয়লা কিনে ইট উৎপাদন করতে হলে নতুন ইটের দাম দ্বিগুণ হবে বলছেন ভাটা মালিকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সাভারে চামড়া শিল্পনগরীতে নেই পর্যাপ্ত গাছগাছালি। পরিবেশবাদীরা বলছেন, সড়কের 2 পাশে গাছ লাগালে পরিবেশ রক্ষার পাশাপাশি বাড়বে শিল্পনগরীর সৌন্দর্য। শীতল ছায়া পাবেন শ্রমিকরা। চামড়া শিল্পনগরী গড়ে তোলার পর রাজধানীর হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে সরিয়ে নেওয়া হয় চামড়া শিল্প। শুরুর দিকে বেহাল থাকলেও চামড়া শিল্পনগরীর ভেতরের সড়কের চিত্র এখন পাল্টেছে। তবে অবকাঠামোগত উন্নয়ন হলেও ভেতরে নেই তেমন গাছগাছালি। গাছপালা না থাকায় বিশ্রামের সুযোগ থেকে বঞ্চিত শ্রমিকেরা। চামড়া শিল্পনগরীর ভেতরের রাস্তার 2 পাশ দিয়ে গাছ লাগানোর দাবি তাদের। এই মাথা 2 মাথায় ঠেলা গাড়ির মাল নিয়ে আমরা যাই, অনেক ক্লান্ত থাকি, আমরা রোদের অনেক তাপ। ওই টাইমে আমরা তো গাছের নিচে বসতাম, বসলে একটু বাতাস থাকতো, ছায়া থাকতো। আর গাছ না থাকলে মনে করি এখানে অক্সিজেন কম। গাছ লাগানোর ব্যাপারে একটা বরাদ্দ আসছিল, হালকা পাতলা কিছু গাছ লাগানোর পরে এই কার্যক্রমটা বন্ধ হয়ে গেছে। কি কারণে বন্ধ হয়েছে সেটা আমরা জানি না। চামড়া শিল্পনগরীর সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ট্যানারির ভেতরের রাস্তার 2 পাশে পর্যাপ্ত গাছ লাগানোর উপর জোর দিচ্ছেন পরিবেশবাদীরা। 25% বনায়ন নিশ্চিত করে একটি নগরায়ন সম্পন্ন করা হয়। তবে ট্যানারি শিল্পের ক্ষেত্রে এটি সম্পূর্ণ অপেক্ষিত রয়েছে। সেখানে কোনো রকমই গাছপালার লাগানোর ব্যবস্থা করা হয়নি। যে সকল জায়গাগুলো সরকারি ম্যাপের মধ্যে গাছ লাগানোর সুযোগ আছে, সে সকল জায়গাগুলোতে গাছ লাগানোর ব্যবস্থা করতে হবে। তবে বিসিক বলছে, চামড়া শিল্পনগরীর ভেতরে এরই মধ্যে গাছের চারা লাগানো হয়েছে। শিগগিরই রাস্তার 2 পাশেও বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে। আমরা মুজিববর্ষ উপলক্ষে ইতিমধ্যে আমরা প্রায় 2,500 গাছ লাগিয়েছি এবং আমাদের আরও পরিকল্পনা আছে যে রাস্তার পাশে যে জায়গাগুলি আছে এই জায়গাগুলিতে আমরা ছায়া প্রদানকারী এবং পরিবেশের জন্য সহায়ক উপকারী এরকম কিছু গাছ লাগানোর জন্য। 2003 সালে সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্পনগরী গড়ে তোলার উদ্যোগ নেয় বিসিক। 1015 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হয় প্রকল্পটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশে বাড়ছে জলবায়ু উদ্বাস্তুর সংখ্যা। নানা প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত হচ্ছেন উপকূলের অনেক এলাকার মানুষ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে আগামীতে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। দ্বীপ জেলা ভোলার নদী ভাঙ্গনের সমস্যা প্রকট। নদী ভাঙ্গনের ফসলি জমি, বাড়িঘর হারিয়েছেন অনেকেই। তাদের একজন রাজা মিয়া। সহায় সম্পত্তি সব হারিয়ে এখন রাজধানীর করাইল বস্তির বাসিন্দা। আইসি নদী লয়ে গেছে বাড়িঘর দর,
এলে কষ্ট হয়ে আয়া হচ্ছি। এখন আর কি আর অনেক কোনো কাম কাজ করতে হয় না, কোনো কাম কাজ করতে হয় না, অস্থলারই। নদী ভাঙ্গনে করাইলের বাসিন্দা হয়েছেন ভোলার মাহমুদাও। বছরখানেক আগে সচ্ছল জীবন ছিল তার, আর এখন শুধুই অনিশ্চয়তা। বাসা বাড়িতে সব ভোলাতে নদীতে সব নিয়ে গেছে ভাঙ্গা মিঙ্গা, সেজন্য কষ্টতে ঢাকা চলে আইসি, পুরো আমার খাওয়াতে পারি না, নিতে পারি না, দেখা সাহায্য করে না, কোনো কিছু দেয় না আমাদেরকে এই জায়গায়। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, কৃষিজমি লবণাক্ততা, ঝড় জলোচ্ছ্বাসের সঙ্গে বাড়ছে নদী ভাঙ্গনের মতো সমস্যাও। এতে বাসস্থান, কৃষিজমি ও জীবিকা হারিয়ে উদ্বাস্তুতে পরিণত হচ্ছে অনেকে। এই জনগোষ্ঠীর একটি বড় অংশ আশ্রয়ের খোঁজে আসছে বড় শহরে। বিশ্বব্যাংকের তথ্য বলছে প্রতি বছর 4 লাখ মানুষ স্থায়ীভাবে বসবাস করার জন্য গ্রাম ছেড়ে শহরে আসে, আর প্রতিদিন আসে 2000। এর মধ্যে শতকরা 70% আসে জলবায়ু উদ্বাস্তু। বিশেষজ্ঞরা বলছেন কৃষি জমিতে লবণাক্ততা ঢুকে পড়ায় আগামীতেও বাস্তুচ্যুত হবে উপকূলীয় অনেক মানুষ। ভবিষ্যতে যেটা হবে, স্যালাইনিটি যদি বাড়তেই থাকে তাহলে ফসল হানি হবে, মানুষের লাইভলিহুড ইনসিকিউর হয়ে যাবে, এবং মানুষ তাদের কাজ হারালে আস্তে আস্তে কিন্তু ওইখানে বসবাস করতে পারবে না। হ্যাঁ, ডেফিনেটলি আরও ইন্টেরিয়র দিকে আসবে। জলবায়ু উদ্বাস্তু বাড়ার কথা বলা হলেও পুনর্বাসন নিয়ে পরিকল্পনার অভাব দেখছেন বিশ্লেষকরা। আর এই ছিল আজকের সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুকে, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।